আমরা গত ক্লাসে আমরা এখানে ছিলাম, দুইটা এক্সাম্পল বলা হচ্ছিল প্লেটিং করেশনের। একটা হচ্ছিল রেইল রোড আর একটা ছিল শ্যাফট। রেইল রোড এটা গতদিন বোঝানোর চেষ্টা করেছি, মনে হচ্ছে সবার কাছে খুব একটা ক্লিয়ার হয়নি। আজকে আবার একটু চেষ্টা করি, একবার চেষ্টা করে যাই, তারপরে আমি শ্যাফটে চলে যাব। রেইল রোডে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে আমি রেলের এই যে রেল লাইনটা হচ্ছে পার্টি, রেলের পার্টি ধরো এই দুইটা সব ইকুয়াল ডিস্টেন্স আছে, আর মাঝখান দিয়ে এখানে স্ল্যাব বা কাঠ থাকে, এরকম। এইটাকে যদি আমি এই দিক থেকে দেখি, এই দিক থেকে দেখি ক্রস সেকশনটা, কোনো একটা, এই পুরোটা না, এই একটা রেল পার্টি ক্রস সেকশনটা আমি দেখি, এই একটা, ওটা না, শুধু এইটা যদি আমি দেখি, তাহলে আমি কেমন দেখবো? তাহলে আমরা দেখবো হচ্ছে এরকম যে এই বোঝা যায়। এই রেলের পার্টিটাকে যদি আমি ক্রস সেকশন এই দিক থেকে দেখি, যে দেখালাম, তাহলে আমি দেখবো এখানে এর উপর দিয়ে চাকাটা চলে যায়, এখান দিয়ে চাকাটা ওই দিকে চলে যাচ্ছে, চাকাটা ঘুরে চলে যাচ্ছে। এইটা কাঠের সঙ্গে লাগানো থাকে। এটা কাঠের সঙ্গে কিভাবে লাগানো থাকে? এখানে একটা ক্লাম্প থাকে, ক্লাম্পটা এই কাঠের সঙ্গে এই ক্লাম্পটা জয়েন থাকে। সো এই দিস ইজ এ ক্লাম্প, CLAMP, ক্লাম্প। সো ক্লাম্পটা টাইট করে ধরে রাখে, টাইট করে ধরে রাখে। যখন কোনো রেল টেল কিছু নয়, তখন এই গ্যাপটা থাকে না। এখানে কোনো চাকা নাই, তখন এই গ্যাপটা থাকে না। এই গ্যাপটা তখনই হয় যখনই এখানে একটা চাকা থাকে। চাকা থাকে মানে কি, তোমার কম্পার্টমেন্টের লোডটা এইটার উপরে পড়ছে, সেইটা একটু নিচে দেবে যায়। দেবে গেলে এই পুরোটা দেবে যাওয়া মানে এটা দেবে যায়। এটা দেবে যাওয়া মানে হচ্ছে এটা নিচে নেমে যায়, ক্লাম্পের জায়গায় থাকে, সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, ফাঁকা। আর চাকাটা যখন দূরে চলে যায়, তখন কি হয়ে যায়? তখন এই এই জিনিসটা উপরে উঠে যায়। উপরে উঠে গেলে এই ফাঁকাটা থাকে না, এই গ্যাপটা থাকে না। এটা হচ্ছে গ্যাপ। when there is wheel, there is, ওইদিকে সাদা নেই, নীলে বলে দেখা বোঝা যাচ্ছে না। when there is wheel, এটা কি বোঝা গেছে? এই পার্টিটা আমি এই দিক থেকে দেখছি, এই দিক থেকে দেখলে দেখতে এরকম হবে, এরকম। এইটার উপর দিয়ে চাকাটা চলে যায়, এই সারফেসের উপর দিয়ে, এবং এইটা নিচের স্ল্যাব, এই যে স্ল্যাব বা কাঠের সাথে এরকম একটা ক্লাম্প দিয়ে লাগানো থাকে। যখন কোনো চাকা নেই, এখানে কোনো গ্যাপ থাকে না, ক্লাম্পটাকে ধরে রাখে। যখন চাকাটা এর উপরে আসে, পুরো কম্পার্টমেন্টের লোডটা এটার উপর পড়ার কারণে এটা নিচে নেমে যায়। নিচে নেমে গেলে পুরো এই জিনিসটা দেবে যায়, দেবে গেলে এই জায়গাটা গ্যাপ তৈরি হয়। বোঝা গেছে? এটুকু বোঝা গেছে? জি স্যার, জি স্যার। এরপরে এবার চাকাটা, মনে করো চাকাটা তো এখানে দাঁড়িয়ে থাকবে না, চাকাটা ঘুরে সরে যাচ্ছে। যখনই সরে যাচ্ছে, কম্পার্টমেন্টের লোডটা আর এইটার উপরে পড়ছে না, তখন কি হচ্ছে? এটা উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে গেলে তখন এটার গায়ে লেগে যাচ্ছে, আর কন্ট্যাক্টে থাকছে না। সো চাকাটা যখন এর উপরে আসছে, তখন এটা নিচে নেমে যাচ্ছে, এই নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, একটা ফাঁক হচ্ছে। আবার চাকাতে যখন সরে যাচ্ছে, তখন এটা উপরে উঠে যাচ্ছে, ক্লাম্পের জায়গায় থাকছে। সো ওই গ্যাপটা আর গ্যাপ থাকছে না, কন্ট্যাক্টে চলে আসছে, এটা গায়ে গায়ে লেগে যাচ্ছে। তার মানে এই যে এই সারফেসটা, এই ইন্টারফেসটা যেখানে আমি এখন গ্যাপ দেখাচ্ছি, এই ইন্টারফেসটা কি হচ্ছে দেখো, আন্ডার লোডেড, লোডে আছে, আন্ডার লোড। তারপরে সে চাকাটা থাকলে নিচে নামছে, আর চাকাটা না থাকলে, চাকাটা থাকলে নিচে নামছে, চাকাটা না থাকলে উপরে উঠছে। দিস ইজ কল্ড ভাইব্রেশন, আপস এন্ড ডাউনস। সো ভাইব্রেশন অর রিপিটেড লোডিং বলবে ভাইব্রেশন। আর হচ্ছে কি, এই চাকাটা যদি, মানে এই চাকাটা চাকা না হয়ে
সম পরিমাণ একটা লোড আমি ভার্টিক্যালি উপর থেকে সাম মিনস অফ হ্যামারিং করতাম, ভার্টিক্যালি হ্যামারিং করে ডাউনওয়ার্ডস হ্যামারিং করতাম আর আপওয়ার্ডস তুলে নিতাম, তাহলে এটা শুধু আপস ডাউনস আপস ডাউনস আপস ডাউন করতো, কোনো স্লিপ থাকতো। কিন্তু চাকাটা কি হচ্ছে, চাকাটা লোড দিয়ে চাকাটা নিজে সরে যাচ্ছে, এরকম ঘুরে যাচ্ছে। এরকম ঘুরে যাওয়া মানে যেদিকে যাবে এই সারফেসটাকে একটু সেই দিকে একটু টান দিবে। টান দেওয়ার কারণে এই জায়গায় শুধু আপস এন্ড ডাউনস হবে না, এই জায়গায় একটা রিলেটিভ মোশন হবে। কারণ এটা যদি বড় করে আঁকি, যে এইটা হচ্ছে সেই ক্লাম্প, এটা হচ্ছে সেই ক্লাম্প, আর নিচের জায়গাটা হচ্ছে এরকম, নিচের জায়গাটা এরকম। এ করবে কি, ওই চাকাটা যখন এখান দিয়ে সরে যাবে, এদিকে যাবে, তখন উপরে উঠে যে এই জায়গাটা উপরে উঠে যাবে, উপরে উঠে যে চাকাটা যখন ওইদিকে যাচ্ছে, ও এই সারফেসটাকেও একটু টান দেবে, এইদিকে চাকাও একটু টান দিবে ওই সারফেসটাকে। সো ওই একটু এর গা ঘেসে এরকম এরকম যে তারপর আবার নিচে নামবে। সো এরকম হবে। সো এই জায়গার রিলেটিভ মোশনটা হবে সে এরকম, উপরে উঠবে, ওর গায়ের সঙ্গে এই সারফেসের সঙ্গে একটা স্লিপ হবে, স্লিপ হয়ে আবার নিচে নামবে, নিচে নেমে আবার আবার জায়গায় চলে আসবে। সো এরকম হবে, এরকম হবে। চাকাটা যদি ওইদিকে না যেয়ে বাম দিকে যায় তাহলে এর উল্টা ডিরেকশনে হবে। সো চাকাটার একটা হরাইজন্টাল মোশন থাকার কারণে এখানেও একটা হরাইজন্টাল মোশন হবে, সো একটা স্লিপ হবে, এই ইন্টারফেসে একটা ঘর্ষ ফ্রিকশন হবে, সো একটা স্লিপ। সো এই ইন্টারফেসটা হচ্ছে কি, এই ইন্টারফেসটা যেটা বললাম এটা বা এটা, এই ইন্টারফেসটা আন্ডার লোডেড হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে এন্ড আন্ডার স্লিপ আছে। এই তিনটার কম্বিনেশন থাকার কারণে এই ইন্টারফেসে একটা করেশন, এই অ্যারো যেখানে আছে এই ইন্টারফেসে একটা করেশন হবে, সেই করেশনটা হচ্ছে থ্রেটিং করেশন। শ্যাফটে কি হয়, শ্যাফট যেটা বলেছিলাম যে শ্যাফটটা হচ্ছে তোমার এরকম, এটা লম্বা, এটা রিক্সার চাকা হতে পারে, তোমার ট্রাকের চাকা হতে পারে, দুই দিকে অনেক লম্বা, দুই দিকে অনেক লম্বা লম্বা। সো চাকাটা আছে, এই জায়গায় একটা চাকা আছে আর এই জায়গায় একটা চাকা আছে। এই শ্যাফটটা যখন রোটেট করবে, এইটা হচ্ছে তার সেন্টার লাইন, এই সেন্টার লাইন বরাবর যখন সে রোটেট করবে তখন এই এই সেন্টারটা এই, যদি এখানে একটা চাকা থাকে আর এখানে একটা চাকা থাকে, আর মাঝখানে যদি কোনো সাপোর্ট না থাকে, তাহলে যেটা হবে, আমরা ছোটবেলায় এরকম অনেক কিছু খেলেছি, যে এরকম একটা রশি নিয়ে এরকম একটা গোল করে, হ্যাঁ, রশিটাকে এই একটা বোতাম, বড় একটা বোতাম এখানে দিলে তারপরে কি হতো, এই দুই আঙ্গুল, এক আঙ্গুল এখানে, ডান হাতের আঙ্গুল এখানে, বাম হাতের এক আঙ্গুল এখানে দিয়ে তারপরে কি করতো, মেয়েরা এটা বেশি খেলে, যে এটাকে এই বোতামটাকে ঘোরানো যায় না, একবার হচ্ছে যে ডিরেকশনে ঘোরাবো, একবার টান দেবো আর একবার ছাড়বো, টান দেবো আর ছাড়বো, হ্যাঁ, এই ডিরেকশনে টান দেবো আর এই ডিরেকশনে ছাড়বো, টান দেবো আবার ছাড়বো। ছাড়লে কি হবে, এই বোতামটা ঘুরতে থাকে না। এখনো অনেক বাচ্চারা এইসব খেলে, যদিও এখন সব অনলাইন দখল করে নিচ্ছে, কিন্তু গ্রামের বাচ্চারা এইসব খেলে, আমরাও খেলেছি এরকম, বোতামটা ঘুরতে থাকে। এখন এইটাকে যদি আমি এটাকে একটা লাইন ধরে নেই, একটা লাইন চিন্তা করে নেই, এইটা ঘোরার সময় কি হয়, এটা এরকম রোটেট করে, এটা এই লাইনটা এরকম ঘোরার সময় এটা এইভাবে আসে, আবার এইভাবে আসে। তার মানে এই দুই জায়গায় তো আমার আঙুল দেওয়া আছে, আর এই মাঝখানটা একবার ওইদিকে যাবে, একবার এইদিকে আসবে, শুধু এই দুই দিকে না, চতুর্দিকে। সো এরকম এখানে যখন সে ঘোরে মাঝখানটা, হ্যাঁ, সে এখন এখানে একটা সার্কেল তৈরি করে খেয়াল করেছে কিনা, বা তোমরা এটাকে সমর্থন করো, সার্কেল তৈরি করে। এই সার্কেলটা যত দূর হবে তত সার্কেলটা ছোট হবে, যত দূরে মানে সেন্টার থেকে যত দূর হবে ছোট হবে, কারণ এখানে আমার আঙুল বাঁধা আছে। ঠিক তেমনি এই শ্যাফটটা, এখানে একটা চাকা আছে মানে আঙুল বাঁধার মতো সাপোর্ট আছে, এখানে একটা চাকা আছে মানে এখানে সাপোর্ট আছে, মাঝখানে যদি সাপোর্ট দেওয়া না হয়, এটা যখন রোটেট করবে চাকাটা, মুভমেন্টটা এরকম হবে, মানে এই ডায়ামিটারটা তো এই ডায়ামিটারের এই যে শ্যাফটের ডায়ামিটারটা এরকম হবে, রোটেট যখন করবে তখন সে এই বরাবর চলে যাবে, এই বরাবর চলে যাবে, এইটা হচ্ছে এই পেরিফেরিতে এখানে চলে যাবে,
আর এই পেরিফেরিটা একটু নিচে দিয়ে যাবে, এইভাবে যাবে। আবার যখন এদিকে আসবে তখন এই আউটার পেরিফেরিটা এই বরাবর যাবে, এই বরাবর যাবে, আর ইনার পেরিফেরিটা এই বরাবর যাবে, এরকম। সো এখানে একটা বড় একটা সার্কেল তৈরি হবে, সেন্টারে একটা বড় একটা সার্কেল তৈরি হবে। বোঝা যায় এটা? এই সার্কেল যাতে তৈরি না হয়, সার্কেল যদি আমি তৈরি করতে অ্যালাউ করি তাহলে কি হয়ে যাবে, এটা তো একটা মেটালিক পার্টস, সে যখন এইভাবে টুইস্ট হবে তখন সে ক্র্যাক করে যাবে। টুইস্ট যাতে না হয় এই জন্য এখানে বিয়ারিং দিয়ে দেওয়া চতুর্দিক দিয়ে। এটা ক্রস সেকশন তো, দুই সাইডে দেখা যাচ্ছে, একটা উপরে একটা নিচে, চতুর্দিক দিয়ে বিয়ারিং দিয়ে দেওয়া। চতুর্দিক দিয়ে বিয়ারিং দেওয়া মানে সে এখানে যখন উপরে যেতে যাচ্ছে এই বিয়ারিংটাকে বাধা দিচ্ছে, যখন নিচে যেতে যাচ্ছে এই বিয়ারিংটাকে বাধা দিচ্ছে, যখন এই সামনের দিকে আসতে চাচ্ছে তখন এই এখানেও বিয়ারিং আছে, চতুর্দিক দিয়ে বিয়ারিং আছে, সার্কুলার বিয়ারিং। এখন আমি চিন্তা করো, যখন সে উপরে উঠে যাচ্ছে এখানে আমি বিয়ারিং দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি, তার মানে কি এই জায়গাটা কি আছে, যখন সে উপরের দিকে যাচ্ছে আমি বিয়ারিং দিকে সাপোর্ট দিয়ে রেখেছি, তার মানে এই জায়গাটা গ্যাপ আছে নাকি কন্টাক্টে আছে? গ্যাপ আছে। কন্টাক্টে আছে, গ্যাপ নেই। এ তো উপরে যেতে চাচ্ছে, উপরে যেতে চাচ্ছে আর বিয়ারিংটা তাকে সাপোর্ট দিয়ে, সো নো গ্যাপ। গ্যাপটা কোথায় হচ্ছে? গ্যাপটা তখন নিচের এখানে গ্যাপ হচ্ছে, তাই না? আবার যখন এই নিচের দিকে আসতে যাচ্ছে তখন এই বিয়ারিং ওকে সাপোর্ট দিচ্ছে, নিচে যেতে দিচ্ছে না, সো এই জায়গাটা হচ্ছে কন্টাক্ট, আর গ্যাপ হচ্ছে তো কোন জায়গায়, ওই জায়গায়। সো দেখো তো সিচুয়েশনটা ঠিক এইটার মতো না? হ্যাঁ, মানে কন্টাক্ট গ্যাপ, কন্টাক্ট গ্যাপ। এবং এইটা যেহেতু রোটেট করে, এটা আপ এন্ড ডাউন করছে না, এটা কি রোটেট করছে। রোটেট করা মানে কি, এই কন্টাক্ট থেকে যখন ছুটে আসবে তখন কি এখানে ঘুরে ঘুরে ছুটে আসছে না? ওর সার্ফেসের সাথে ঘুরে ছুটে আসছে, একটা স্লিপ হচ্ছে আর লোড আছে। সো এই কন্টাক্টে কি হচ্ছে, লোড আছে, স্লিপ আছে। ঠিক তেমনি এই কন্টাক্টে লোড আছে, ভাইব্রেশন, স্লিপ আছে, তিনটার কম্বিনেশন। শুধু এটা না, এই পেরিফেরি বরাবর চতুর্দিকে আছে। যখন সামনের দিকের কন্টাক্টে লোড আছে, ভাইব্রেশন, স্লিপ আছে, তখন পিছনের দিকটা গ্যাপ হয়ে যাচ্ছে, আর পিছনের দিকটা যখন কন্টাক্ট হচ্ছে তখন সামনের দিকটা গ্যাপ হয়ে যাচ্ছে। উপরেরটা যখন কন্টাক্ট হচ্ছে তখন নিচেরটা গ্যাপ হচ্ছে, নিচেরটা যখন কন্টাক্ট হচ্ছে তখন উপরেরটা গ্যাপ হচ্ছে, এন্ড সো অন। সো এই যে এখানে বলা আছে সাবজেক্ট টু ভাইব্রেশন, ফ্রেটিং অফ টাইট ফিটস এট টাইট ফিটস সাবজেক্ট টু ভাইব্রেশন, এই ইন্টারফেসে। সো এই ইন্টারফেসে ওই তিনটা কম্বিনেশন থেকে যায়, থাকার কারণে এই ইন্টারফেসে হয়ে যায় ফ্রেটিং করেশন। যেমন রেল লোডের এক্সাম্পল হচ্ছে এটা, এখানে এই জায়গাটা হাই ফ্রেটিং করেশন, এর ইন্টারফেসে এই জায়গাটা হাই ফ্রেটিং করেশন, শ্যাফটের এই জায়গাটা কম্বিনেশন থাকে, লোড থাকে, ভাইব্রেশন থাকে, আর স্লিপ থাকে। এইটা হচ্ছে থ্রেডিং করেশনের এক্সাম্পল। একটা হচ্ছে স্লিপ আর বোল্টের রেইল লোড। দুইটা মেকানিজম বলা হচ্ছে, একটা হচ্ছে ওয়্যার অক্সিডেশন থিওরি আর অক্সিডেশন ওয়্যার থিওরি। সহজ এই দুইটা থিওরি। নামের ভিতরে পার্থক্য আমি যদি দেখি, ওয়্যার আর অক্সিডেশন, একটাতে ওয়্যার আগে লিখেছে, অক্সিডেশন পরে লিখেছে, আর একটাতে অক্সিডেশন আগে লিখেছে, ওয়্যার পরে লিখেছে। প্রথমে আমরা দেখি ওয়্যার অক্সিডেশন। ওয়্যার অক্সিডেশন যেহেতু ওয়্যার আগে লিখেছে, আমরা এটা ডেফিনেশন এরকম দেবো, আগে ওয়্যার আউট হয়ে যায়, ওয়্যার আউট বা টিয়ার আউট। তার ওয়্যার আউট, মেটালের ওয়্যার আউট বা টিয়ার আউট। টিয়ার আউট হয়ে যাওয়ার পরে যেটা টিয়ার আউট হয়ে যাচ্ছে মেটালটা, ওটাকে ডেব্রি বলা হয়। ডেব্রি, DEBRI আর ওয়াই, ডেব্রি। আর প্লুরালে করলে ডেব্রিজ, DEBRIES, ডেব্রিজ। যে ছোট পার্টিকেলটা বেরিয়ে যায় এটাকেও ডেব্রি বলা হয়। ডেব্রি ওয়্যার হয়ে যাচ্ছে মেটাল থেকে। তারপরে ছোট পার্টিকেল, যেহেতু ছোট পার্টিকেলের সারফেস এরিয়া অনেক বেশি, এবং ওয়্যার আউট হওয়ার সময় একটা ফ্রিকশন হয়, ফ্রিকশনাল হিটিং হয়। ফ্রিকশনাল হিটিং হয়েছে, আবার সারফেস এরিয়া বেড়ে গেছে। সারফেস এরিয়া বেড়ে গেলে অক্সিডেশন হওয়া সহজ হয়ে যায়, আবার ফ্রিকশনাল হিটিং মানে টেম্পারেচার রেইজ করলে অক্সিডেশন সহজ হয়ে যায়, ফলে এই ডেব্রিটা অক্সিডাইজড হয়ে যায়। এই ডেব্রিটার মেটাল থাকে না। সো এই ডেব্রিটা হচ্ছে কি অক্সাইড ডেব্রি। অক্সাইডটা খুব সহজ হয়ে যাচ্ছে, কারণ কি সারফেস এরিয়া বেড়ে গেছে। সারফেস এরিয়া বেড়ে গেলে কেমিক্যাল রিঅ্যাকশন ফাস্টার হয়,
at the same time we are কারণে ফ্রিকশনাল হিটিং হচ্ছে, টেম্পারেচার বেড়ে গেছে, সো অক্সিডেশন। সো প্রথম হচ্ছে উইয়ার বা টিয়ার কার মেটালের, এবং due to increase of surface area and due to the increase of temperature the debris are easily oxidized, so wear oxidation theory আমরা দেখে আসি। এই যে এরকম যে ওই যে গ্যাপটার কথা বলা হয়েছিল কি রেইল লোড গ্যাপ বা শ্যাফটের গ্যাপ, রেইল লোডটা কেমন, যে এই হচ্ছে রেইল লোড, এই হচ্ছে রেইল লোড, এই হচ্ছে ক্লাম্প, ক্লাম্প এর এপাশেও ক্লাম্প আছে, এপাশে দেখাচ্ছি না, এটা লেগে আছে, যেখানে লেগে আছে। লেগে থাকাটা আমি যদি এই একেবারে স্মুথ সারফেস না, ফলে কোনো জায়গায় লেগে আছে, কোনো জায়গায় লেগে নেই, গ্যাপ আছে। যখন লেগে আছে তখন, তার মানে আমি আবার ড্র করি, লেগে থাকাটা দেখাই, এই বাম পাশে ড্র না করি। সো এরপরে ক্লাম্পটা এখন লেগে আছে, এই সো ক্লাম্পটা এখন সেই জায়গাটা লেগে আছে। এই লেগে থাকাটা যদি আমি ভালো করে দেখি, হাই ম্যাগনিফিকেশনে দেখি, কিছু কিছু গ্যাপ দেখতে পাবো, সমান না, ওটা অত স্মুথ না। সেটাকে এখানে স্কিমেটিক ফিগারে দেখানো হচ্ছে যে এই জায়গাটা লেগে আছে, এই জায়গাটা লেগে আছে, আর এরকম একটু গ্যাপ আছে, এরকম এত বড় গ্যাপ থাকবে না। এটা স্কিমেটিক ফিগার, নট রিয়েল, বোঝার জন্য স্কিমেটিক ইলাস্ট্রেশন। এরপরে কি হচ্ছে, চাকা যখন যাচ্ছে বিফোর, এখনো কোনো কারেকশন হয়নি, বিফোর। এরপর চাকা যখন যাচ্ছে এর উপর দিয়ে, চাকা যখন যাচ্ছে, চাকাটা কি হবে, এরকম ঘুরে চলে যাচ্ছে, ঘুরে এইদিকে যাচ্ছে, তখন ওই যে বলা হয়েছে স্লিপ লেগে আছে, স্লিপ হবে। তো স্লিপটা কি, এই গ্যাপ আছে, গ্যাপে তো স্লিপ মানে কি একটার সাথে একটা ঘষে ঘষে যাওয়া, সো গ্যাপে তো ঘষে ঘষে যাবে না, এই আপার সারফেস লোয়ার সারফেসের ভিতরে যথেষ্ট গ্যাপ আছে। সো এই জায়গাটা যখন স্লিপ হবে তখন এখান থেকে মেটালটাকে টিয়ার আউট করে নিবে, টিয়ার আউট করে নিবে। সো উপরে, এটা উপরেরটা হচ্ছে ক্লাম্প, ক্লাম্প, আর নিচেরটাকে হচ্ছে রেইলের পার্টি, রেইলের পার্টি। এই যে নিচেরটা হচ্ছে এখন লেগে আছে, সে নিচেরটা হচ্ছে রেইলের পার্টি, আর উপরটা হচ্ছে ক্লাম্প। সো যখন স্লিপ হবে তখন এখান থেকে মেটালকে টিয়ার আউট করে নিয়ে যাবে, যে আফটার এই যে স্লিপ হচ্ছে, সো একটু ডান দিকে সরে যাচ্ছে। এই যে স্লিপ হয়ে এই যে ছোট ছোট পার্টিকেল এখান থেকে ভেঙে গেল, ছোট ছোট পার্টিকেল এখান থেকে উইয়ার আউট হয়ে ভেঙে এখানে গেল। এই ভেঙে যে এটাকে কালো দেখানো হয়েছে, কালো দেখানো হয়েছে মানে সে ওই মেটাল পার্টিকেল, মেটাল ডেব্রি হিসেবে থাকতো না, সে কি করলো, সে ওটা অক্সিডাইজ হয়ে গেল, কারণ তার সারফেস এরিয়া বেড়েছে, টেম্পারেচার বেড়েছে। সো অক্সাইড পার্টিকেলস, এগুলো বলা হয়, এটাকে বলা হয় অক্সিডাইজড ডেব্রি, ডিবি আর ওয়াই। তার মানে কি হলো, ফার্স্টে উইয়ার হলো, পরে অক্সিডেশন। এটাকেই বলা হচ্ছে fusion welding occurs at the interface between metal surface during relative motion under load. যে যেখানে লেগে আছে সেখানে কি হচ্ছে, যে ওয়েল্ডিং এর মতো হয়ে আছে, লেগে থাকাটা একটা কন্ট্যাক্ট আছে, যে ওয়েল্ডিং এর মতো হয়েছে, একটা ইন্টারফেস, দুটো ইন্টারফেস বিটুইন মেটাল সারফেস এন্ড দ্য রিলেটিভ মোশন আন্ডার লোড। কন্ট্যাক্ট পয়েন্ট যেখানে লেগে আছে সেটা রাপচার, উইয়ার আউট হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এন্ড মেটাল ফ্র্যাগমেন্টস আর রিমুভড, মেটাল ফ্র্যাগমেন্টটা সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। দিস ফাইন ফ্র্যাগমেন্ট, এইগুলো কি অতি অতি ছোট ছোট, তার মানে সারফেস এরিয়া বেড়ে গেছে। ফাইন ফ্র্যাগমেন্টেড পার্টিকেলস আর অক্সিডাইজ ডিউ টু ফ্রিকশনাল হিটিং, ফ্রিকশনাল হিটিং প্লাস তারপর সারফেস এরিয়া বেড়ে যাওয়ার কারণে অক্সিডাইজ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি জিনিসটা কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে রেজাল্টিং, মানে দাঁড়াচ্ছে মেটাল লস হচ্ছে এন্ড জমা হচ্ছে কি অ্যাকুমুলেশন অফ অক্সাইড পার্টিকেলস, ওই ওখানে অক্সাইড পার্টিকেল গুলো জমা হচ্ছে, আলটিমেটলি এই জিনিসটা দাঁড়াচ্ছে। সো এটাকে বলা হচ্ছে উইয়ার অক্সিডেশন থিওরি। ফার্স্টে উইয়ার, পরে অক্সিডেশন, সেটা দেখানো হচ্ছে। ফার্স্টে উইয়ার হচ্ছে, তারপর অক্সিডেশন হচ্ছে। দেখো পরের ফিগারের সঙ্গে পার্থক্য এখানে বলে যায়, এই জায়গাটা, এই কালো লাইনটা একটা, আর এই জায়গা কালো লাইনটা উইথ দুটোই সমান, মানে এখানে যদি ধরে নেই 0.1 মিলিমিটার উইথ, এই কালো লাইনটা এখানেও 0.1 মিলিমিটার উইথ দেখানো হয়েছে। পরের ফিগারটা একটু অন্যরকম দেখাবো, সেই জন্য আমি বলে গেলাম। পরের ফিগারে দেখো, এবার উইথটা দেখো, এখানেও সে 0.1 মিলিমিটার, কিন্তু এই জায়গায় দেখো মোটা, তাই না, এই জায়গায় কত বলবো, 0.5 মিলিমিটার। তার মানে হচ্ছে
এখানকার এই দুটো মেটাল উপরে এবং নিচে মেটাল দুটোর নেচার এমন যে সে এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে খুব সহজেই অক্সিডাইজ হয়ে যায়। তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে অক্সিডাইজ হয়ে গেছে, খুব সহজে অক্সিডাইজ হয়ে গেছে। ইন্টারফেসটা আগে অক্সিডাইজ হয়ে আছে, অলরেডি অক্সিডাইজ হয়ে আছে। সো এই কন্ট্যাক্টটা নট মেটাল মেটাল কন্ট্যাক্ট, অক্সাইড অক্সাইড কন্ট্যাক্ট। আগের মতো এখানে গ্যাপ দেখানো হচ্ছে, এখানে কন্ট্যাক্ট দেখানো হচ্ছে, দুটা পয়েন্টে কন্ট্যাক্ট দেখাচ্ছে। সো উইয়ার আউট হওয়ার আগেই তারা অক্সিডাইজ। মেটাল সারফেসেস আর প্রোটেক্টেড বাই থিন অ্যাডহারেন্ট অক্সাইড লেয়ার। অক্সিডাইজ হয়ে আছে, মেটালের নেচারটা। তাহলে এইবার যখন সে এটা বিফোর আফটার, সে আগের মতো সে ডাইনোসরে যাবে, সে স্লিপ হবে। স্লিপ হলে কি হবে? কে ভেঙে যাচ্ছে? অক্সাইড ভেঙে যাচ্ছে। অক্সাইড লেয়ার আর রাপচার্ড at repeated motion under load. So এক্সপোজ মেটাল, এবং যখন এখানে অক্সাইডটা ভেঙে গেল তাহলে এই জায়গাটা কি হয়ে গেল? মেটাল, পিওর মেটাল বেরিয়ে গেল। দেখো এই জায়গায় আবার পাতলা দেখাচ্ছে, মানে অক্সাইড সরে গেছে, তো আবার পাতলা। এখন এই পাতলাটা তো এইভাবে থাকবে না, কি হবে? মেটালের নেচারটা এরকম, সে সহজে আবার অক্সিডাইজ হয়ে যায়। সে সহজে একটু পরে আবার কি হবে? এই জায়গাটা অক্সিডাইজ হয়ে যাবে, অক্সিডাইজ হয়ে আবার কন্ট্যাক্ট হয়ে যাবে। সো এক্সপোজ মেটাল মানে এই জায়গাটা রিঅক্সিডাইজ, আবার অক্সিডাইজ হয়ে যাবে, এন্ড প্রসেস ইজ রিপিটেড, এবং প্রসেসটা রিপিট করতে হবে। কারণ এখানেও আমি যে জিনিসটা পাচ্ছি, আগের ফিগারেও এখানে পেয়েছিলাম অক্সাইড ডেব্রিস, অক্সাইড পার্টিকেলস, দেখো আগে ওখানে পেয়েছিলাম, এখনো পাচ্ছি এখানে তাই। দুটোর ভিতরে পার্থক্য কি? এখানে অক্সাইডটা আগে ফর্ম করেছে, রাপচারটা পরে হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অক্সিডেশন উইয়ার থিওরি। আগেরটা ছিল ওয়্যার অক্সিডেশন থিওরি, এটাকে বলা হচ্ছে অক্সিডেশন উইয়ার থিওরি, যে ডিপেন্ডিং অন হুইচ অ্যাকশন অকার্স ফার্স্ট। তাহলে দুটো থিওরি, দুটো মেকানিজম বা দুটো থিওরি কনক্লুড কি করছে? হ্যাঁ, যে আগে হোক আর পরে হোক, কিন্তু রেজাল্টটা কি হচ্ছে? রেজাল্টটা হচ্ছে আমার জমা হচ্ছে কি? অক্সাইড ডেব্রিস। অক্সাইড ডেব্রি আমি দুটাতেই পাচ্ছি, এবং মেটালের ইন্টারফেস ডিস্ট্রাকশন হচ্ছে। সো বোথ থিওরিজ কনক্লুড, দুটো থিওরি যে মেকানিজমই যাক না কেন, আগে যে অ্যাকশনটাই হোক না কেন, আলটিমেটলি আমি পাচ্ছি কনক্লুশনটা প্রোডাকশন অফ অক্সাইড ডেব্রিস এন্ড ডিস্ট্রাকশন অফ মেটাল ইন্টারফেসেস। এটাই আমি পাচ্ছি। এরপর হচ্ছে মিনিমাইজেশন অফ থ্রেটিং করেশন। থ্রেটিং করেশনকে আমি মিনিমাইজ কিভাবে করব? তিনটা অ্যাকশনের কথা বলা হচ্ছে। একটা অ্যাকশন হচ্ছে কি? একটা অ্যাকশন হচ্ছে লোডেড থাকবে, লোড। দুইটা অ্যাকশন হচ্ছে, 2 নম্বর অ্যাকশন হচ্ছে ভাইব্রেশন, ভাইব্রেশন। 3 নম্বর অ্যাকশন হচ্ছে স্লিপ। এই কম্বিনেশন যদি না হয় তাহলে কি হবে? তাহলেও হতে পারে, কিন্তু তার এক্সটেন্টটা কমে যাবে, থ্রেটিং করেশন এক্সটেন্টটা কমে যাবে। সেই স্লিপ যখন হয়, স্লিপ একটার সঙ্গে আরেকটা স্লিপ মানে ঘষে ঘষে যাওয়া, এই ঘষে ঘষে যাওয়াটাকে যদি আমি, মানে উইয়ার আউট কেন হয়? ওই ঘষে ঘষে যাই বলে উইয়ার আউট হয়। ঘষে ঘষে না যেয়ে যদি খুব স্মুথলি সরে যায় তাহলে উইয়ার আউটটা কম হয়। স্লিপ ঘষে ঘষে যাওয়াটাকে ফ্রিকশন বলা হয়। ফ্রিকশনটা স্লিপ হোক কিন্তু স্মুথলি যদি সরে যায়, ফ্রিকশন। আমাদের ফ্যান যে ঘোরে, সিলিং ফ্যান ঘোরে, সিলিং ফ্যানের নিচের পোর্শনটা ঘুরতে থাকে আর ভিতরে একটা ফিক্সড পোর্শন থাকে। ফিক্সড পোর্শনের চতুর্দিকে বাইরের পোর্শনটা ঘুরতে থাকে, মাঝখানে বিয়ারিং। বিয়ারিংটা কেন দেওয়া হয়? বিয়ারিংটা দেওয়া হয় ফিক্সড পোর্শনের সাথে মুভিং পোর্শনের যাতে ফ্রিকশনটা কম হয়, এই জন্য বিয়ারিং এর ভিতরে আবার গ্রিস দিয়ে রাখা হয়। এখন ওই ফ্যান যখন অনেক পুরনো হয়ে যায়, বিয়ারিং একসময় ভেঙে যায়, ভেঙে গেলে তখন ফ্রিকশনটা বেড়ে যায়। বিয়ারিং যখন ভেঙে যায় ফ্রিকশনটা বেড়ে যাওয়া মানে মেটালের উইয়ার আউট হয়। তখন পার্টিকুলার একটা সাইকেল ঘোরার পরে ঢং 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 এরকম একটা আওয়াজ হয়। খেয়াল করে দেখেছো অনেক পুরনো ফ্যান আওয়াজ হয়। সো ফ্রিকশন স্লিপ হয় হোক, কিন্তু স্লিপটা যদি স্মুথ হয় তাহলে উইয়ার আউটটা কম হয়, আর স্লিপটা যদি টাইট হয় বা বেশি গা ঘেসে ঘেসে যাচ্ছে তখন উইয়ার আউটটা বেশি হয়। তারপর হচ্ছে যে মিনিমাইজ আমরা করবো কি করে? লুব্রিকেশন দেবো। লুব্রিকেশন দেওয়া মানে হচ্ছে স্লিপটা হোক কিন্তু খুব স্মুথ হোক। ওই যে ফ্যানের ওই জায়গাটা বলা হয়েছে, ওখানে বিয়ারিং দেওয়া হয় এবং এট দ্য সেম টাইম বিয়ারিং এর ভিতরে গ্রিস দিয়ে দেওয়া হয়।
লুব্রিকেট করতে হবে উইথ লো ভিসকোসিটি। লো ভিসকোসিটি মানে হাই ফ্লুইডিটি, এটার মানে হচ্ছে হাই টেনাসিটি বলা হচ্ছে। টেনাসিটি মানে হচ্ছে ফ্লুইডিটি। DITY অয়েলস অর গ্রিস। এটা দিলে স্লিপ হবে, কিন্তু স্লিপটা ফ্রিকশন না হয়ে স্মুথলি খুব স্লিপ হবে, ফলে ওয়ের আউটটা কম হবে। লুব্রিকেশন ডিক্রিজ ফ্রিকশন, ফ্রিকশনটাকে কমিয়ে দেবে লুব্রিকেশন বিটুইন ইন্টারফেসেস এন্ড টেন্ডস টু এক্সক্লুড অক্সিজেন। অক্সিজেনটাকেও বের করে দেবে। অক্সিজেন বের করে দিলে অক্সিজেন যেখানে থাকে আমরা জানি সেখানে করেশনটা বেশি হয়। আমাদের ওই ডিএয়ারেশন সেলে আমরা দেখেছি যেখানে অক্সিজেনটা থাকে সেটা অ্যানোড হিসেবে কাজ করে। আমরা 1 নম্বর বলেছে যে আমরা লো ভিসকোসিটি অথবা হাই ফ্লুইডিটি, যেটা অন্য একটা নাম বলছে হাই টেনাসিটি, গ্রিস দিয়ে দেবো ইন্টারফেসে যাতে করে ফ্রিকশনটা কম হয়, স্লিপ হবে, তিনটাই থাকবে, কিন্তু স্লিপটাকে কম স্মুথলি করে দিয়ে ফ্রিকশনটাকে কমিয়ে দিয়ে আমরা প্লেটিং করেশনটাকে কমাতে পারি। তারপর আর কি করতে পারি, হার্ডনেস বাড়িয়ে দিতে পারি, ইন্টারফেসের হার্ডনেস বাড়িয়ে দেবো। হার্ডনেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু উইয়ার রেজিস্ট্যান্স, sorry, HRD, hardness is directly proportional to wear resistance. আমি যদি ইন্টারফেসের ওয়্যার রেজিস্ট্যান্স বাড়িয়ে দেই, কি হয়, দুটা জিনিস হয়, একটা ওয়্যার আর অক্সিডেশন। তো ওয়্যার রেজিস্ট্যান্স যদি আমরা বাড়িয়ে দেই তাহলে হয়ে যাবে কি, আমার মেটাল ফ্র্যাকচারটা কম হবে। ওয়্যার রেজিস্ট্যান্স বাড়ানোর উপায় হচ্ছে হার্ডনেস বাড়িয়ে দেওয়া। হার্ডনেস যত বেশি হয় ওয়্যার রেজিস্ট্যান্স তত বাড়ানো হয়। তো হার্ডনেস বাড়িয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে ইউজ গ্যাসকেটস টু অ্যাবজর্ব ভাইব্রেশন। গ্যাসকেট ইউজ করি, সো 2 নম্বরটাকে আমি মিনিমাইজ করে দেবো। 2 নম্বর অ্যাকশনটাকে গ্যাসকেট ইউজ করলে ভাইব্রেশনটা কমে যাবে, ভাইব্রেশনটাকে অ্যাবজর্ব করবে, এবং অ্যাট দ্য সেম টাইম অক্সিজেন যেটা থাকবে সেটাকে এক্সক্লুড করে দেবে। সো অক্সিজেন এক্সক্লুড করে দেওয়া মানে হচ্ছে করেশন কম হওয়া। সো গ্যাসকেট ইউজ করে আমরা এই ভাইব্রেশনটাকে কমিয়ে এবং অক্সিজেন সরিয়ে দিয়েও আমরা করতে পারি, এটাকে কমিয়ে আনতে পারি। 4 নম্বর, 4 আর 5টা একটু কনফ্লিক্টিং। দেখো বলা হচ্ছে লোড বাড়িয়ে দাও, লোড বাড়িয়ে দিলে কি হবে, প্লেটিং করেশন কমবে। আবার বলছে লোড কমিয়ে দাও, তাহলেও প্লেটিং করেশন কমবে। বাড়িয়ে দিলে যদি কমে তাহলে কমিয়ে দিলে তো বাড়ার কথা। এটা হচ্ছে ওই কার সঙ্গে মিল আছে, এটা মিল আছে ওই যে ভেলোসিটির সাথে। ভেলোসিটি ইনক্রিজ করলে, ভেলোসিটি যদি ইনক্রিজ করে তাহলে কি হতে পারে, ইরেশন করেশন বাড়তেও পারে, আবার ইরেশন করেশন কমতেও পারে। আমরা পড়েছি না, ডিপেন্ডস অন দ্য মেকানিজম। এটাও তাই। এই দুই ক্ষেত্রেই আমরা বলতেছি কি হবে, প্লেটিং করেশন কমবে, ডিপেন্ডস অন দ্য মেকানিজম। দেখো 3টে অ্যাকশন আছে, লোড, স্লিপ, আর একটা কি ভাইব্রেশন। তাহলে আমি যদি লোডটাকে বাড়িয়ে দেই, মানে একটা জিনিসের একটা সারফেসের সঙ্গে আরেকটা সারফেসের কি হচ্ছে, স্লিপ হচ্ছে। হ্যাঁ, আমি ধরে নিলাম যে এই একটা ফ্ল্যাট সারফেস আর এই একটা রাউন্ড সারফেস। তা এটা যখন রাউন্ড সারফেসটা যখন ঘুরে এখানে স্লিপ হয়, এখানে যদি খুব বেশি লোড দিয়ে দেই, অনেক বেশি লোড, তাহলে স্লিপ হওয়ার পসিবিলিটিটা কম, কিছুই হবে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, স্লিপ কমে যাবে। অনেক যদি লোড দিয়ে দেই তাহলে স্লিপ হবে না, স্লিপ কমে যাবে। তা লোড বাড়লো কিন্তু স্লিপ কমার কারণে আলটিমেটলি প্লেটিং করেশন কমে যাবে। আবার এটা তাহলে কি হচ্ছে, এটা লোড আমি কমিয়ে দিচ্ছি। লোড কমিয়ে দেওয়া মানে হচ্ছে কি, একটা অনেক বেশি লোড, এটা হচ্ছে টু মাচ বলে দিলাম, তিনটা লোড দিলাম, তিনটা লোড দিলাম। আবার এখানে আমি বলছি একটা লোড দিলাম, আর এখানে বলছি দুইটা লোড দিলাম। সো লোড অনেক কমিয়ে দিলাম। অনেক কমিয়ে দিলে হবে কি, স্লিপ হবে। অনেক বেশি দিছি, নো স্লিপ, অথবা স্লিপ কমে আসবে। আর এখানে হচ্ছে কি, স্লিপ বেশি হবে, অনেক বেশি হবে, কিন্তু এট দ্য সেম টাইম কি হবে, আমি লোড অনেক কমিয়ে দিছি, কি হবে, ভাইব্রেশন কম হবে, ফ্রিকশন কি হবে, ফ্রিকশন কমে যাবে।
মানে স্মুথলি স্লিপ হবে, কিন্তু স্মুথ স্লিপ হবে, লোড অনেক কম। ঘষে ঘষে যাওয়া মানে কি ফ্রিকশন বেশি হয়ে যাওয়া, বেশি উইয়ার আউট হয়ে যাওয়া। আর লোড কম মানে ঘষে ঘষে যাবে না, গা দিয়ে কোন রকমের টাচ করে চলে যাবে। সো ফ্রিকশন কম, ফ্রিকশন কম হওয়া মানে কি উইয়ার আউট কম হওয়া। আর এই যে দুটা যেখানে দেখালাম, এটা না, এটা যে অনেক স্লিপও কমাতে পারলো, স্লিপ কমাতে পারেনি সে, আবার স্লিপ এত বেশি হয়নি যে শুধু গা টাচ করে যাচ্ছে, সে রিজনেবল একটা ঘষে ঘষে যাচ্ছে। সো ফ্রিকশন ইজ রিজনেবল। সো এই ক্ষেত্রে তোমার ওয়্যার আউটটা রিজনেবল। আর এই ক্ষেত্রে ওয়্যার আউট কম, কারণ স্লিপ কমে গেছে। এই ক্ষেত্রে ওয়্যার আউট কম, স্লিপ অনেক বেশি, কিন্তু জাস্ট টাচ করে যাচ্ছে। স্লিপ করাতে মানে ওয়্যার আউট করাতে গেলে শুধু টাচ করে গেলে হবে, একটু ঘষে ঘষে যেতে হবে। সো এটা যেতেই পারছে না, আর এটা যাচ্ছে কিন্তু শুধু টাচ করে যাচ্ছে। আর এইটা হচ্ছে কি যাচ্ছে এবং রিজনেবল একটা ফ্রিকশন নিয়ে যাচ্ছে, ফলে তোমার এখানে ওয়্যার আউটটা বেশি হচ্ছে। সো এক নম্বরটা এই ছবিটা হচ্ছে এটার জন্য, এই ছবিটা হচ্ছে এটার জন্য, আর 2 নম্বরটা মাঝখানে যেটা আছে সেখানে তোমার এটা হবে, এন্ড সো অন। এবং এরকম আরো কিছু বলা হচ্ছে, কত কিছু পড়ার দরকার। এইটা এই পর্যন্ত হচ্ছে আমাদের ফ্রেটিং করেশন। ফ্রেটিং করেশনের সাথে আমাদের ইরেশন করেশন শেষ। ইরেশন করেশনের আমরা দুইটা পার্ট দেখলাম, একটা হচ্ছে প্রথমটা কি ছিল ক্যাভিটেশন ড্যামেজ, আর পরেরটা হচ্ছে ফ্রেটিং করেশন। ইরেশন 8 ফর্মস অফ করেশনের আমরা 7টা শেষ করলাম। নাম্বার 8 হচ্ছে স্ট্রেস করেশন। সো স্ট্রেস করেশন তোমরা জানো, স্ট্রেস করেশনটা কি, মানে স্ট্রেস করেশন জানো না, স্ট্রেসটা কি তোমরা জানো, সেটা আমরা দেখবো। Caused by simultaneous presence of tensile stress. টেনসাইল স্ট্রেস থাকবে আর করসিভ মিডিয়া থাকবে। আমি যদি ইরেশন করেশনের সাথে একটা মিল খুঁজতে চাই, ইরেশন করেশনে এইটা আছে, এটা আছে, আর এইটা নাই, এইটার পরিবর্তে আরেকটা আছে, সেটা কি রিলেটিভ মুভমেন্ট, রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ মুভমেন্ট, রিলেটিভ মুভমেন্ট। এটা হচ্ছে ইরেশন করেশন। ইরেশন করেশন হচ্ছে করসিভ মিডিয়াম প্লাস রিলেটিভ মুভমেন্ট, আর স্ট্রেস করেশন হচ্ছে টেনসাইল স্ট্রেস প্লাস করসিভ মিডিয়াম। এখানেও ওই এরকমই হয়, করেশন প্রোডাক্ট কভার্স ওভার মোস্ট অফ মেটাল সারফেস, ফাইন ক্র্যাকস প্রোগ্রেস ইনসাইড ইট। কোন টাইপ অফ করেশনের কথা মনে পড়ে? 2 নম্বরের যে নেচারটা বলছে যে করেশন প্রোডাক্ট কভার করে ফেলবে, ঢেকে রাখবে, ওভার মোস্ট অফ মেটাল সারফেস, pitting এর মতো, ফাইন ক্র্যাকস প্রোগ্রেস ইনসাইড ইট, পিটিং এর মতো, ফাইন ক্র্যাকস যা বোঝা যাবে না, খুব ডেঞ্জারাস, এবং উপর থেকে এটা করেশন প্রোডাক্টের ঢাকা আছে, এটাও সো পিটিং এর। সো এরকম পিটিং কে খুব সিরিয়াস বলা হচ্ছে, তাহলে এটাও সিরিয়াস since it can occur at a stress level below the design limit. ডিজাইন লিমিটের নিচে এটা ফেল করে যায়, সেজন্য সিরিয়াস, এবং এটা খুবই আনসার্টেন। ডিজাইন লিমিট আবার কি জিনিস? ডিজাইন লিমিট হচ্ছে তোমরা 222 সেশনাল ক্লাস লেভেল 2 টার্ম 2 তে সম্ভবত করেছো, 222, তাই না? সেখানে টেনসাইল টেস্ট করেছে, টেনসাইল টেস্ট করেছে। এদিকে যদি স্ট্রেস দেওয়া হয় আর এদিকে যদি স্ট্রেন দেওয়া হয়, তাহলে মাইল্ড স্টিলের কাপটা কেমন হয়? মাইল্ড স্টিলের কাপটা এরকম, তাই না? পড়েছে এটা। এখানে কি হচ্ছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম, হ্যাঁ, নেকিং হয়, এটাকে নেকিং বলা হয়। এখানে নেকিং হচ্ছে, এটা হচ্ছে ব্রেকিং স্ট্রেস, ফেল হয়ে যায়। এটাকে কি বলা হয়? ইয়েল্ড পয়েন্ট। স্ট্রেস।
এখন যে মেটালের নেচারটা হচ্ছে এরকম, এই মেটালটাকে দিয়ে আমি যদি কোনো স্ট্রাকচার বানাই, আমি লোড দেব কোন জায়গায় লোড দেব? ম্যাক্সিমাম এই লোড দেব, এর থেকে একটু কমে দেবো, এখানে দেবো, এই পরিমাণ লোড দেবো। সেফ জোন কোনটা? আচ্ছা, ইয়েল্ড পয়েন্টের কম আর কি, ইয়েল্ড পয়েন্টের কম। সো ডিজাইন লিমিটটা কোথায়? কোন ডিজাইন লিমিট হচ্ছে ইল্ড পয়েন্টের নিচে। সো ইল্ড পয়েন্টের নিচে যদি আমি দেখে দেই, বলা হয় প্লাস্টিক ডিফর্মেশন হবে না। এটুকুকে বলা হয় ইলাস্টিক জোন, বা আমার এটুকুকে বলা হয় ইলাস্টিক জোন। আর ডান সাইডের এটুকুকে বলা হয় প্লাস্টিক জোন। সো ইল্ডের নিচে যদি আমি কোনো জায়গায় রাখি, দ্যাট ইজ এ সেফ জোন। থিওরিটিক্যালি বলে যে ইল্ডের নিচে কোনো লোডে রাখলে এটা জীবনেও কোনোদিন ফেল হবে না। থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি হয়, অন্যান্য আর অনেক ফ্যাক্টর কাজ করে, তাই না? তা যেটা হচ্ছে, যেহেতু এইটার নেচারটা এরকম, হ্যাঁ, সো মেটালটা এরকম, হ্যাঁ, এই মেটালের ইল্ড পয়েন্ট, এই মেটালটা যদি এই ফাইন ক্র্যাকটা না থাকতো তাহলে ইল্ড পয়েন্টটা ছিল এখানে, কিন্তু ফাইন ক্র্যাকটা থাকার কারণে ক্রস সেকশন এখানে চলে আসছে। সো এই মেটালটার এখন যেহেতু অরিজিনাল ক্রস সেকশন এতটুকু, সো এই মেটালের কার্ভটা এখন এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। সো আমি তো এটা বুঝতে পারবো না, আমি না বুঝতে পেরে আমি জানবো কি যে মেটালটা এরকমই আছে। সো আমার কাছে কার্ভটা হচ্ছে উপরেরটা। সো আমি কি দিলাম, এই জায়গায় দিলাম, এই জায়গায় লোড দিলাম। এই জায়গায় লোড দেওয়ার মানে কি, অরিজিনাল কার্ভটা তো এইটা, তাহলে আমি অরিজিনাল কি করলাম, অরিজিনাল দিলাম হচ্ছে এরকম জায়গায় লোড দিলাম। এরকম জায়গায় লোড দিলে কি ফেল হয়ে যাবে না? ফেল হয়ে যাবে। আমি তো ভাবতেছি ডিজাইন লিমিট হচ্ছে এই জায়গা, ডিজাইন লিমিটের নিচে দিয়েছি। সো এটা তো আমি জানতেছি, আমি তো আর কিছু জানতেছি না। সো it fail হয়ে যাবে। That's why it is serious since it can occur at a stress level below the design limit. It's serious. দুটা ক্লাসিক কেস এক্সাম্পল অফ স্ট্রেস করেশন ক্র্যাকিং। SCC, স্ট্রেস করেশন ক্র্যাকিং। একটা হচ্ছে সিজন ক্র্যাকিং অফ ব্রাসের ক্ষেত্রে ঘটে, এবং সিজন কোন একটা পার্টিকুলার সিজনে ক্র্যাকিং মানে করেশন হয়ে যাবে, মানে ফেল হয়ে যাবে। একটা পার্টিকুলার সিজনে ব্রাস ফেল হয়ে যায়, এই একটা এক্সাম্পল। আরেকটা হচ্ছে কি স্টিলের হয়, এবং এটা বিশেষ করে SS এর জন্য হয়। SS স্টেনলেস, মানে স্টেনলেস স্টিলের হয়। নর্মাল স্টিলও তো হবেই অবশ্যই। এমবিটেল মানে ব্রিটেল ফ্র্যাকচার, এবং কস্টিক মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, কস্টিক্স সামথিং এরকম, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড কস্টিক এনভায়রনমেন্টের একটা এক্সাম্পল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সো এইরকম এনভায়রনমেন্টে স্টিল বা SS এর ভিতরে ব্রিটেলনেস ডেভেলপ করে, এবং ওই জায়গা থেকে ফেল। আমরা একটা করে আসি। ফার্স্ট, সিজন ক্র্যাকিং অফ ব্রাস। সময় শেষ হয়ে যায়, খুব দ্রুত। ইন ট্রপিক্স মানে হচ্ছে বাংলায় কি বলে, মধুসৈকতের এরিয়াতে আর কি স্যার। হ্যাঁ, এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলো ট্রপিক্যাল এরিয়া। তার মানে এদের দেশ সারা বছর একই রকম আবহাওয়া, শীতও নেই, বর্ষাও নেই, গ্রীষ্ম নেই, এরকম আবহাওয়া সবসময়। ওই 25 থেকে 30 টেম্পারেচার, আর সবসময় বৃষ্টি হয়, একটু বৃষ্টি হয়। এইরকম একটা জায়গায়, এরকম এনভায়রনমেন্ট যেখানে আছে ট্রপিক্যাল, বাংলাটা আমি ভুলে গেছি, সেরকম যখন ওইরকম ট্রপিক্যাল জায়গায় যখন একটু হেভি রেইনফল হয়, তখন এনভায়রনমেন্টের ভিতরে অ্যামোনিয়া থাকে। ওইরকম এনভায়রনমেন্টে অ্যামোনিয়া থাকে। যে হেভি রেইনফলটা যখন হয় ট্রপিক্যাল এরিয়াতে, তখন এনভায়রনমেন্টের ভিতরে অ্যামোনিয়া থাকে। এটা আসে কিভাবে ওটা আমাদের অত দরকার নেই, বলা হচ্ছে যে রেজাল্টিং ফ্রম দ্য ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার। ওই সমস্ত এনভায়রনমেন্টে কিছু অর্গানিক ম্যাটার থাকে, হেভি রেইনফলের কারণে হেভি রেইনফলের সাথে ওই অর্গানিক ম্যাটারের একটা রিয়াকশন হয়ে ডিকম্পোজিশন হয়ে এনভায়রনমেন্টে অ্যামোনিয়া আসে। এই অ্যামোনিয়া যদি এরকম কোনো ব্রাসের তৈরি কোনো অবজেক্ট থাকে, এবং সেখানে যদি স্ট্রেস থেকে থাকে আগে থেকে, তাহলে ব্রাসের কোনো পার্টসে স্ট্রেস আছে, সেই স্ট্রেসের জায়গায় অ্যামোনিয়া অ্যাকুমুলেট হয়ে যায়, ওখান দিয়ে ফেলিয়ার হয়ে যায়। এর একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এই যে
Curtis. Cracks are observed in brass Curtis case. Curtis case মানে হচ্ছে আমরা যে বুলেট at point where the case is came to the bullet. বুলেট মানে বন্দুকের গুলি, যেটা বন্দুকের গুলি কি হয় এরকম, এর কোনোদিন এরকম হয়, এরকম হলে বন্দুক দিয়ে যাকে মারা হবে তার গায়ে নাও ঢুকতে পারে। সেজন্য করা হয় যে জায়গাটা আমরা চাই তো কাউকে মারতে, সে পশু হোক, মানুষ হোক, ক্রিমিনাল হোক, সুচালো থাকে, তারপর আস্তে আস্তে এটা বড় হতে থাকে, বিভিন্ন আস্তে আস্তে বড় মোটা হতে থাকে, এরকম এরকম থাকে না। এই বন্দুকের গুলিগুলো এগুলো একটা কভারের ভিতরে ঢাকা থাকে, সেটাকে বলা হয় এই যে কভারের ভিতরে ঢাকা থাকে সেই কভারটাকে বলা হয় কার্টিস, এবং ওইটা ব্রাসের তৈরি হয়, ব্রাসের তৈরি হয়, ব্রাস কার্টিস, ব্রাস কার্টিস কেস, কেস মানে হচ্ছে কভার। তো এইটা সেই দেখানো হয়েছে, দেখো ওই বন্দুকের গুলির সাথে সাথে তার ডাইমেনশন জিওমেট্রির সাথে সাথে এটা করা হচ্ছে। তো এই জায়গা অনেক মোটা, বাইরেরটা কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কার্টিস, কভারটা মেড অফ ব্রাস। তো এই জায়গাটা মোটা, মোটা হয়ে কি হচ্ছে এই জায়গাটা দেখো চিকন হয়ে আসছে, যেহেতু এর ভিতরে যে গুলিটা থাকবে সেটাও এই জায়গায় চিকন, তো এই জায়গাটা চিকন হয়ে আসলো। আবার কোথায় চিকন হয়ে আসে, এখানে আবার একটু চিকন হলো, আবার কোথায় হলো, আবার এখানে আবার ড্যামেজ আবার চিকন হলো। সো এই তিন জায়গায় যে চিকন হচ্ছে, এই চিকনটা করার সময় করা হয়েছে কি এখানে সামহাও মানে হ্যামারিং করা হয়েছে, করে প্রেসার দিয়ে এটাকে চিকন করা হয়েছে। প্রেসার দিয়ে চিকন যখন করা হয়েছে তখন এর ভিতরে কি হয়েছে, তোমার কোল্ড স্ট্রেস ডেভেলপ করেছে, কোল্ড স্ট্রেস ডেভেলপ করেছে, কোল্ড স্ট্রেস ডেভেলপ করেছে। ওটাকে কোনো কারণে যদি আমরা হিট ট্রিটমেন্ট না করি, স্ট্রেস রিলিভিং ট্রিটমেন্ট না দেই, তাহলে কি হলো এই জায়গায় কোন রকম কোল্ড হ্যামারিং করা হয়নি, ফলে এটা হচ্ছে স্ট্রেস ফ্রি, সিগমা ফ্রি। কিন্তু এই জায়গাটায় যেহেতু ডাইমেনশন জিওমেট্রি চেঞ্জ হয়ে গেছে, এই জায়গায় হ্যামারিং করা হয়েছে, এবং ভুলবশত হোক বা যেভাবে হোক না জানার কারণে হোক ওটা আর তোমার স্ট্রেস রিলিভিং ট্রিটমেন্ট করা হয়নি, ফলে ওই জায়গাটায় স্ট্রেস ডেভেলপ হয়ে আছে। সো এই কার্টিজ আছে, এবং এইটা যদি ওই ট্রপিক্যাল এরিয়াতে থাকে এবং যখন হেভি রেইনফল হবে অ্যামোনিয়া এই জায়গায় এসে জমা হবে, অ্যামোনিয়া এই জায়গায় এখানে জমা হয়, এখানেও জমা হয়, কিন্তু এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় জমা হচ্ছে অ্যামোনিয়া প্লাস ওখানে স্ট্রেস আছে, এই দুটোর কারণে দেখা যায়। আর এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় শুধু অ্যামোনিয়া আছে, স্ট্রেস নাই। সো এই জায়গা থেকে দেখা যায় ক্র্যাক ডেভেলপ হয়ে গেছে এবং ফেল হয়ে গেছে। এনভায়রনমেন্ট কম্বিনেশনটা লাগবে, স্ট্রেস কারেকশন ক্র্যাকিং এর জন্য কম্বিনেশনটা লাগবে, অ্যামোনিয়া প্লাস স্ট্রেস। এবং এটা কি হতে হবে, মেটাল তো হতে হবে ব্রাস। তাহলে ব্রাসের যেখানে স্ট্রেস থাকবে আছে সেখানে যদি অ্যামোনিয়া জমা হয় তাহলে ওই জায়গা থেকে ক্র্যাক ডেভেলপ করবে। এই জন্য বলা হচ্ছে সিজন ক্র্যাকিং অফ ব্রাস। এটা ব্রাসের ক্ষেত্রে হয় এবং সব সময় না, ওই সিজন, মানে সিজন বলতে যখন হেভি রেইনফল হচ্ছে তখনই অ্যামোনিয়া আসছে, তখনই হচ্ছে, হেভি রেইনফল না হলে অ্যামোনিয়া হচ্ছে না। সো কন্ডিশন হচ্ছে এই দুইটা, কি অ্যামোনিয়া থাকতে হবে এবং স্ট্রেস থাকতে হবে, এবং আরো কি মেটাল হতে হবে, অ্যামোনিয়া, এটা স্টিল হলেও হবে না। সো পরেরটা আমি আজকে কন্টিনিউ করতে পারছি না, 50 মিনিট অলরেডি হয়ে গেছে। সো এখানে মনে রাখতে হবে যে কন্ডিশন হচ্ছে এই সবগুলো, এটা শুধুমাত্র ব্রাসের জন্যই হবে, সো ব্রাস হতে হবে, সেই জন্য বলা হয়েছে ব্রাস। আর কি স্ট্রেস তো থাকতেই হবে, আর এট দ্য সেম টাইম ওই সিজন আসতে হবে, দ্যাট ইজ অ্যামোনিয়া থাকতে হবে, তাহলে আমরা স্ট্রেস সিজন ক্র্যাকিং অফ ব্রাস পাবো। দিস ইজ a good example of stress corrosion crack. Roll number one. Yes, sir. 2. Yes,